আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলার নিয়মিত সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডাক্তার বাড়িতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার দিনা লায়লা হোসেন। আমরা নিয়মিত আপনাদের সামনে আসি যে কোনো একটি নির্দিষ্ট রোগ নিয়ে, সেই রোগের বিভিন্ন উপসর্গ, রোগের কি কি লক্ষণ থাকে, রোগ কিভাবে আমরা নির্ণয় করতে পারি, রোগের সমাধান কি, কিংবা সেই সব রোগগুলো প্রতিরোধ করার জন্য আমরা কি কি করব। কিন্তু আজকের অনুষ্ঠানটা একটু ভিন্ন রকম। আমরা আসলে চাই সুস্বাস্থ্য, এবং স্বাস্থ্যটা সঠিক বা সুস্বাস্থ্য রাখার জন্য আমাদের কি কি প্রয়োজন বা কি কি আমরা মেনে চললে আমরা আমাদের রোগ থেকে দূরে থাকতে পারবো, সেই বিষয় নিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠানে আলোচনা করব। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মফিজুল ইসলাম বুলবুল। ডাক্তার ডাক্তার মফিজুল ইসলাম বুলবুল একজন জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ। পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারের উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন তেজগাঁতে। ডক্টর বুলবুল, আপনাকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ দিনাপা। আমি প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আগেও দেখেছি যে এই প্ল্যাটফর্মটি খুব ভালো মতোই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এবং সেই বিষয়গুলিতে খুব চমৎকার চমৎকার কিছু নির্দেশনা থাকে, যেগুলি আমরা সাধারণ মানুষরা মেনে চললে আমাদের প্রত্যেকটা কাজেই ভালো হয়। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। প্রথমেই দর্শকদের জানিয়েছি যে আজকে আমরা সুস্বাস্থ্য রাখার জন্য বা স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য কিভাবে চলাফেরা করতে পারবো এবং রোগ থেকে দূরে থাকতে পারবো সেই বিষয় নিয়ে আলোচনা করবো। তো সেই বিষয় নিয়ে যদি আমি শুরু করতে চাই, সবার প্রথমেই চলে আসে যে পুষ্টিকর খাদ্যাভ্যাস। তো আমার প্রথম প্রশ্ন, পুষ্টিকর খাদ্যাভ্যাস বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ আপা। এটা খুবই একটা ভালো শুরু হতে পারে। আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু পুরো বিশ্বই কোভিড নিয়ে খুবই একটা খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ফরচুনেটলি, মানে আমি বলবো যে এটা খুবই আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার যে আমাদের দেশে আমরা যেরকম মানে সাসপেক্ট করেছিলাম যে আমাদের হয়তো অনেক বেশি ক্ষতি হবে, কিন্তু সেরকম অত বেশি ক্ষতির সম্মুখীন আমাদের দেশ কিন্তু হয়নি। যার অন্যতম কারণ আমি বলতে পারি যে হয়তোবা ইমিউনিটি আমাদের, বিশেষ করে যারা গ্রামে থাকেন তারা। তো আমি যদি এখন চিন্তা করি যে তারা আসলে কি ধরনের খাবার খায়, তো এই যে ফ্রেশ খাবার, যেটা হচ্ছে তাদের নিজের উৎপাদিত খাবার, শস্য, সেই খাবারগুলি, এবং মোটামুটি তাদের এক ধরনের লাইফস্টাইল, এই দুইটা কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখে। তো পুষ্টিকর খাবার বলতে আমরা সাধারণত বুঝি যে যেই খাবারগুলিতে আমাদের আমাদের খাদ্যের যে ৬টা উপাদান, সেই ৬টা উপাদানই কিন্তু প্রত্যেকটা উপাদানই যখন একটা খাবারের মধ্যে থাকবে তখন কিন্তু আমরা সেটাকে পুষ্টিকর খাবার বলবো। যদি আমরা ধরে নেই একটা ব্রেকফাস্ট, আপনি একটা ব্রেকফাস্টে যদি শুধুমাত্র একটা ব্রেড খান তাহলে কিন্তু সেটা পুষ্টিকর খাবার হলো না। বাট আপনি যদি একটা ব্রেড খান, সাথে একটু সবজি খান, একটু বাটার দেন, একটা এগ, ডিম, সাথে ১ গ্লাস দুধ এবং পানি, তাহলে কিন্তু আপনার মোটামুটি, আপনি যদি চিন্তা করেন যে আপনার ৬টা উপাদানের মধ্যে প্রত্যেকটাই কিন্তু সেখানে থাকলো। সো এই যে প্রত্যেকটা উপাদান থাকার মানে যে ব্যাপারটা, আমরা সবসময় চেষ্টা করব যে ব্যালেন্স ডায়েট, যেটাকে হচ্ছে শুধুমাত্র একটা খাবার না খাওয়া, এক ধরনের খাবার না খাওয়া, ব্যালেন্স ডায়েট খাওয়া, তাহলেই কিন্তু আমরা সেটাকে পুষ্টিকর খাবার বলবো। আর সেকেন্ডলি হচ্ছে যে আপনার সবসময় আমরা বর্তমান কোভিড ছাড়াও যদি আমরা আরেকটা বিষয় চিন্তা করি এখন, বিশেষ করে যারা ফিমেল আছেন, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মানে আমরা প্রায়ই বলে থাকি জিরো ফিগার অথবা এরকম জিরো ক্যালোরি এরকম কিছু, কিন্তু সেটাও কিন্তু আসলে বিজ্ঞানসম্মত না। আপনি হচ্ছে ইউ ক্যান এমফাসাইজ অন ভেজিটেবলস, এমফাসাইজ অন প্রোটিন, ভালো প্রোটিন এবং ভালো ফ্যাট। এটা আমি আসবো ভালো ফ্যাট কোন দিকে বলে।
সো ভালো ফ্যাট এবং হচ্ছে অল্প পরিমাণে কার্বোহাইড্রেট যদি আমরা খাই, তাহলে কিন্তু সেটা শরীরে সহজেই সেটা হজম হয় এবং শরীর সহজেই সেই খাবারগুলি গ্রহণ করতে পারে। সো এই ধরনের বিষয়গুলি নিয়েই যখন আমরা প্রতিদিনের খাবারের মেনু ঠিক করি, সেই খাবারটাকে আমরা পুষ্টিকর খাবার বলে থাকি। ধন্যবাদ ডাক্তার বুলবুল। আমি আশা করি আমাদের দর্শকরা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন যে একটা পুষ্টিকর খাদ্য বা সুষম খাদ্যাভ্যাস করার জন্য একটা খাদ্যের মধ্যে কি ধরনের কম্বিনেশনে আমাদের আসলে খাওয়া উচিত। তারপরও তাদেরকে আরেকটু ডিটেলস করার জন্য আমার পরবর্তী জিজ্ঞাসা থাকবে যে এই যে 6টি খাদ্য উপাদান বললেন, এই 6টি খাদ্য উপাদানের মধ্যে মানে কি কি অন্তর্গত এবং কোন কোন জায়গা থেকে আসলে তারা এই খাদ্য উপাদানগুলা পেতে পারে, আমাদের দর্শকরা কি ধরনের খাদ্য মানে উপাদানগুলা কোন কোন খাদ্য তালিকা থেকে তারা এগুলা গ্রহণ করতে পারে, একটু ডিটেলসে বললে আমার মনে হয় দর্শকদের জন্য সুবিধা হবে। জি, ধন্যবাদ। আমরা যদি একেবারেই আমি সাধারণত সবসময় ফুড পিরামিড দিয়ে বলে থাকি, এই মানে সহজভাবে বোঝার জন্য। আহ, একেবারেই প্রথমে যদি আমরা চিন্তা করি যে ধরেন আমরা যে শ্বেতসার জাতীয় শর্করা জাতীয় খাবার খাই, যেটাকে আমরা কার্বোহাইড্রেট বলি। কার্বোহাইড্রেট জাতীয় খাবার সাধারণত আমরা যে ভাত খাই, রুটি খাই, ইভেন আমাদের কিছু চিনি খাওয়া হয় প্রতিদিনের খাবারে, মুড়ি, চিড়া, এই ধরনের খাবারগুলিকে আমরা সাধারণত কার্বোহাইড্রেট বলে থাকি। এরপর আমরা যদি চিন্তা করি প্রোটিন, তো কার্বোহাইড্রেটটা আমরা সবসময় বলে থাকি, আগে তো আমরা সবসময় বলি যে ভেতো বাঙালি। তো এই জিনিসটা কিন্তু আমাদের একটু কমাতে হবে, যে আমরা কার্বোহাইড্রেটটা একটু কমাতে পারলে বডি সেটাকে ইজিলি ভাঙতে পারে এবং ইজিলি ভেঙে কিন্তু পরিমাণ মতো আমাদের বডিতে যে আমরা যেটাকে গ্লুকোজ বলি সেটা কনভার্ট করতে পারে। এরপর যদি আমরা চিন্তা করি, তারপর প্রোটিন। প্রোটিন জাতীয় খাবারের মধ্যে মাছ, মাংস, এটা তো আমরা সকলেই জানি। এছাড়া আপনার কিছু ভেজিটেবলস প্রোটিন আছে, ডাল জাতীয় যে খাবারগুলি, শিমের বিচি, এরকম কিছু খাবারের মধ্যেও কিন্তু আমরা প্রোটিন পাই। এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আমরা আমরা সাধারণত যারা ডাক্তার আছি তারা সাধারণত বলি যে 4 পায়ের মাংস, মানে 4 পায়ের প্রাণীর মাংসগুলি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। হ্যাঁ, বিকজ সেগুলিকে রেড মিট বলা হয়। সো ওই রেড মিট গুলা সাধারণত আমাদের শরীরের জন্য খুব বেশি ভালো না। সো যারা দেখবেন যে ভেজিটেবলস এর উপরে ডিপেন্ড করে, তাদের কিন্তু বডিটা অনেক বেশি ভালো থাকে এবং এটা আমাদের বডি খুব সহজে অ্যাবজর্ব করতে পারে। এবং যদি আমরা সেই মাংস খাই সেটা খুব অল্প পরিমাণে, বেটার হচ্ছে আপনার ভেজিটেবলস জাতীয় যে প্রোটিন গুলো আছে সেগুলি খাওয়া, অথবা আপনি মাছ খেতে পারেন, বিশেষ করে আমাদের সামুদ্রিক মাছ। এতে করে আপনার কিন্তু দুইটা পার্ট আসবে, একটা হচ্ছে প্রোটিনও পাবেন আপনি, এছাড়া আপনার কিছু মিনারেলস, আমাদের বডির চালনার জন্য কিছু মিনারেলস দরকার হয়, কিছু অনুপুষ্টি দরকার হয়, সেই অনুপুষ্টিগুলি পাবেন। দেন আমি যদি চিন্তা করি ফ্যাট, আমাদের প্রতিদিনের খাবারে প্রায় কিন্তু আমরা ফ্যাট জাতীয় খাবার খাই। সো ফ্যাটটাও কিন্তু এই যে আমরা তেল জাতীয় যে খাবারগুলি খাই, সেই তেল জাতীয় খাবারও কিন্তু আমাদের জন্য মানে ইম্পর্টেন্ট। এরপরে যদি আপনি আসেন যে আমাদের ফ্রুটস জাতীয় যেই খাবারগুলি আমরা খাই, কিংবা ভেজিটেবল জাতীয়, যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস, আগেই বলেছি, এইগুলি থাকে। এরপরে আপনি আরো আমাদের জন্য যেটা দরকার, প্রতিদিন পানি। এই জিনিসটা আমরা অনেকেই ভুলে যাই। পানি খাওয়া সাধারণত ব্যাপার হচ্ছে যে বাইরে আপনি দেখবেন যে বাইরের দেশের যারা আমাদের দেশে আসে, তারা একটা ফ্লাস্কের মধ্যে পানি রাখে এবং সেই পানিটা কিন্তু বারে বারে খায়, অল্প অল্প পানি বারে বারে খায়। সো আমরা সাধারণত বলে থাকি যে প্রচুর পরিমাণে পানি খাবেন। এখন এই প্রচুর পরিমাণে পানি মানে কিন্তু অনেকে বুঝে না, সেখানে আমাদের সাধারণত 8 থেকে 10 গ্লাস পানি আমরা বলে থাকি, যে 8 থেকে 10 গ্লাস পানি খাওয়ার অভ্যাস করা ভালো। এবং পানিটা সবসময় বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে হালকা গরম, মানে কুসুম গরম পানি যেটা, সেইটা খেলে ইজ এ বেস্ট। কিন্তু আমরা তো আসলে দেখা যায় গরমকালে অনেক বেশি ঠান্ডা মানে ঠান্ডা পানি খাই,
এবং ঠান্ডা পানি একেবারেই মানে পরিহার করা উচিত। এছাড়া আমরা প্রায় বলে থাকি যে লবণ যেটা খাওয়া, সেই লবণটা মানে অতিরিক্ত লবণ মানে অনেকে দেখবেন যে লবণ আবার মানে ভেজে খায়। সো দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট, বাট মানে ওইটা কোনো উপকারী আসে না। বরং লবণটা এবং চিনি যত পারা যায় মানে খুব কম খাওয়ার অভ্যাস করাই ভালো। লবণের ক্ষেত্রে সাধারণত বলা হয় যে প্রতিদিন আপনি যদি 1 চামচের কম লবণ খান, আর চর্বিযুক্ত খাবার বা চিনিযুক্ত খাবার, স্পেশালি ফাস্ট ফুড, এটা কিন্তু ডেফিনেটলি আমাদের উচিত পরিহার করা। সেই জিনিসটা আমাদের পরিহার করতে হবে। আর এই নিউট্রিশনের সাথে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এক্সারসাইজ। আপনি প্রচুর খেলেন, বাট আপনি যদি এক্সারসাইজ না করেন তাহলে কিন্তু সেটা আমাদের বডিতে ব্রেকডাউন হবে না। আর এক্সারসাইজ করলে দুইটা জিনিস ভালো হয়, একটা হচ্ছে যে আপনার বডি ইটসেলফ মানে প্রত্যেকটা সেল তখন কাজ করার মানে একটা ইয়ে পায়, এবং সেই সেলগুলি কিন্তু তখন ইনটেক করে, প্রচুর অ্যাবজর্পশন করে। সেকেন্ডলি হচ্ছে যে আপনি দেখবেন যে ফিজিক্যাল এক্সারসাইজ করলে কিন্তু মেন্টালিও অনেক পিসফুল থাকা যায়, মানে মানসিক চাপ মুক্ত থাকা যায়। এবং সাথে হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজের যেদিন করবেন সেদিন দেখবে যে ঘুমটাও ভালো হয়। সো এটা কিন্তু একটা সাইক্লিক ব্যাপার, যে নিউট্রিশন, দেন আপনার এক্সারসাইজ, দেন রেস্ট, দেন স্লিপ। সো প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। এর সাথে আরো কিছু কথা আমি বলতে চাই, যেটা হচ্ছে যে আমাদের ইমিউনিটির ক্ষেত্রে কিছু ইমিউনিটি বুস্টিং ফুড আছে যেগুলি ইমিউনিটি অনেক বেশি বাড়িয়ে দেয়। অনেকেই জানে এবং অনেকেই প্র্যাকটিসটা করে থাকে, যেমন হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবার। যে কোনো ভিটামিন সি যেটা করে সেটা হচ্ছে যে আমাদের সাধারণত রোগ প্রতিরোধ কার্যকরী ক্ষমতা পালন করে, রোগ প্রতিরোধে। এবং সেই জন্য আমাদের প্রতিদিনের খাবারে আমরা ভিটামিন সি নাম আসলেই কিন্তু আমরা লেবুতে চলে যাই, কিন্তু লেবুতে কিন্তু আবার সাইট্রিক অ্যাসিড আছে, যার কারণে আমাদের কি করে পেটে কিন্তু আলসার কিংবা গ্যাস্ট্রাইটিস করে। বেশি সাইট্রিক অ্যাসিড খেলে দেখা যায় পেট ফেপে যায়, অনেকের হজমে সমস্যা হতে পারে। বাট লেবুটা যদি আমরা একটু কুসুম গরম পানিতে দিয়ে খেয়ে ফেলি, ওইটা দ্যাট ইজ দ্য বেস্ট। এবং বেস্ট টাইম হচ্ছে লেবু, কুসুম গরম পানি এবং মধু, এটা হচ্ছে প্রতিদিন সকাল বেলায়, এভরি মর্নিং খালি পেটে খেলে আমার মতে ইটস এ গুড প্র্যাকটিস। সেকেন্ডলি আমি বলবো যে পেয়ারা ইজ এ হিউজ সোর্স অফ ভিটামিন সি। আমলকি, দেন দেশি আমাদের যে ফ্রুটস গুলি আছে, জাম্বুরা কিংবা দেশি এখন কমলা পাওয়া যায়, টমেটো আছে, ইভেন কাঁচামরিচের প্র্যাকটিসটা করা ভালো হচ্ছে আপনার প্রতিদিনের খাবারে। যদি কেউ এভরি মিল একটা করে কাঁচামরিচ এক্সট্রা রাখে, দ্যাট ইজ অলসো এ গুড প্র্যাকটিস। আর সবজি কিংবা ফল খাওয়ার বেলায় আমরা এখন বলি বেনিয়া সহ কলা মেনে চলা। যদিও বেগুনি ফল খুব কম আছে, আমি এতদিন খুঁজে পেতাম না, বাট আজ কিছুদিন আগে আমি পার্পল পেলাম, বাঁধাকপি পার্পল কালারের। সো দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। সো এই বেনিয়া সহ কলা যদি আপনি খাবারের মধ্যে রাখতে পারেন অ্যাটলিস্ট 2 বার, মানে আইদার সকাল এবং দুপুর, এই 2 বার যদি আপনারা এই মানে বিভিন্ন কালারফুল সবজি এবং কালারফুল ফ্রুটস যদি খান, দ্যাট উইল বুস্ট ইউর ইমিউনিটি। সেকেন্ডলি হচ্ছে যেসব খাবারে জিঙ্ক আছে, জিঙ্কটা বলা হয় এই কারণে যে জিঙ্কও কিন্তু আপনার মানে প্রচুর ইমিউনিটি দেয়। সাধারণত বিচি জাতীয় যে খাবারগুলি, বাদাম, ডাল, দেন গম, দেন শিমের বিচিতে যেমন প্রোটিনও থাকে সেরকম জিঙ্কও থাকে। এছাড়া ম্যাগনেসিয়াম পাওয়া যায় হচ্ছে আপনার যদি কেউ দই খায়, টক দই, এবং হচ্ছে আমাদের পালং শাক ইজ এ গুড সোর্স অফ ম্যাগনেসিয়াম। দেখবেন যাদের যেসব বাচ্চারা ক্লাসে ঝিমায় কিংবা সারাদিন ঝিমুনি আসে, তাদেরকে যদি আপনি পালং শাক দিতে পারেন কিংবা জিঙ্ক সাপ্লিমেন্ট দিতে পারেন,
তাহলে কিন্তু তাদের অনেকখানি ইয়ে হয়, বেটার হয়। সরি, ম্যাগনেসিয়াম। সো ম্যাগনেসিয়াম খাওয়ার প্র্যাকটিসও করা উচিত। আর আরেকটা হচ্ছে যে ভিটামিন ডি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি রিসেন্টলি আমাদের একটা স্টাডি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট সার্ভে, এবং সেখানে দেখা যাচ্ছে যে একটা হিউজ অ্যামাউন্ট অফ পিপলের কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। সো এটা হয়তোবা অ্যাওয়ারনেস এর অভাব, আমাদের ফুড হ্যাবিটের একটা প্রভাব হতে পারে। যেমন আমরা কিন্তু এখন রোদে খুব কম যাই। সো 10টা থেকে 12টার সময় যে রোদটা, সেই রোদটা কিন্তু আমাদেরকে ডিরেক্ট ওই সানলাইটে যেতে হবে, এবং ওই সানলাইটে গেলেই তখন বডিতে রিয়াকশন করে আপনারা জানেন যে ভিটামিন ডি তৈরি হয়। আবার অনেকের রিসিপ্টরের প্রবলেম থাকে, এটাও ইদানিং আলোচনা হচ্ছে। সো এই ছিল মোটামুটি ইমিউনিটি বুস্টিং মানে খাবার কিংবা খাবার তালিকা। আপা, বুলবুল খুবই সুন্দর করে ইন ডিটেলস আমাদের দর্শকদের জন্য বলেছেন, এবং আমার ধারণা দর্শকরা উপকৃত হয়েছে। ইভেন আমি নিজেও কিছু কিছু নতুন জিনিস জানলাম, এবং আমি ইনশাল্লাহ সামনে অ্যাপ্লাই করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। তো আমাদের আসলে চ্যাট বক্সে অনেক কমেন্টস আসছে, তার মধ্যে অনেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। মেহেদী হাসান, সুলতানা নিগার, আব্দুর রহমান, অনেকেই বলেছে। তার মধ্যে একজন আপা প্রশ্ন করেছেন যে বাদামের সম্পর্কে জানতে চাচ্ছেন, যে বিভিন্ন ধরনের বাদাম পাওয়া যায়, তো বাদাম থেকে পুষ্টি পেতে চাইলে আমরা কোন ধরনের বাদামটা ভালো হবে, বা কোন প্রপোর্শনে, যেহেতু বিভিন্ন চীনা বাদাম আছে, তারপর হচ্ছে ক্যাশনাট আছে, বিভিন্ন ধরনের বাদাম আছে, সবগুলাতে কি একই ধরনের পুষ্টি, নাকি ডিফারেন্ট বাদামে ডিফারেন্ট রকমের পুষ্টি, বা আলাদা প্রপোর্শনে কি খেলে সেটা কি বেশি মানসম্মত হবে কিনা, পুষ্টিগুণ সম্পন্ন হবে কিনা, সেই সম্পর্কে জানতে চাচ্ছি। মাসনুবা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সাধারণত আমাদের দেশে এখন পর্যন্ত কয়েক ধরনের বাদাম কিন্তু এখন খুবই অ্যাভেলেবল, স্পেশালি শহরগুলোতে। আর গ্রামে গেলে চীনা বাদাম। সো চীনা বাদাম ইজ এ ভেরি ওয়ান্ডারফুল সোর্স অফ লাইক ম্যাগনেসিয়াম, এবং চীনা বাদামের যে প্রলেপটা যেটা থাকে, সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বি থাকে। হ্যাঁ, আর আমরা যে কাজু বাদাম কিংবা আমরা যে ক্যাশু নাট যেটা পাই, সেটা ডেফিনেটলি ইজ এ গুড সোর্স অফ মানে নিউট্রিশন। ইদানিং আমি আমাদের অফিসগুলোতে কিন্তু এই প্র্যাকটিসটা শুরু হয়েছে যে আপনার মিটিং এর সময়ও এই বাদামগুলি সার্ভ করা। হ্যাঁ, এতে করে দুইটা জিনিস হয়। আপনার বাদামের ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে যখন আপনি বাদাম খান তখন খাওয়ার সময় হচ্ছে আপনার যখন আমরা এই ইয়ে নাড়াই, যখন আমাদের চোয়াল মানে ম্যান্ডিবল যখন নড়ে, সেটা নড়ার সময় আপনি তো ভালো জানেন, অনেকেই সাধারণ যারা তাদের জন্য, যে যখন আমরা এই বেশি বেশি নাড়াই তখন কিন্তু আমাদের প্রচুর স্যালাইভা ইয়ে হয়। তো বাদামটা কিন্তু আমাদের অনেকক্ষণ মুখে রাখতে হয় কিংবা রাখি, তখন কিন্তু ওই স্যালাইভা গুলি বেশি ইয়ে হয়, নিঃসরণ হয়। এটা কিন্তু আরেকটা উপকার করে যে হজমে অনেক সহায়তা করে। আর বাদামের প্রপোর্শনের বেলায় ঠিক ওরকম কোনো মানে মানে সায়েন্টিফিক প্রপোর্শন নাই। তবে যেই বাদামটা আমরা আমাদের চীনা বাদাম সচরাচর পাওয়া যায়, এটা কাঁচাটা না খাওয়ার জন্য আমরা সাধারণত বলে থাকি যে কাঁচাটা যেন না খায়, বিকজ সেইখানে কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে যেগুলি আমাদের শরীরের জন্য অনেক সময় ভালো না। বাট এই বাদামটাও যদি আমরা ভালো করে ভেজে তারপরে খাই, দ্যাট ইজ ওকে। আমরা যেটা ইউজুয়াল যে বাদাম পাই সেটা ভালো, এবং এই বাদামে কিন্তু প্রচুর পরিমাণে আপনার আগেই বলেছি ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং হচ্ছে ভিটামিন বি, এই ধরনের মানে ইনগ্রেডিয়েন্টস থাকে। সো এইটা নিজেরাও খাওয়া ভালো, এবং বাচ্চাদেরকে বিশেষ করে যেসব বাচ্চারা কম খাওয়া দাওয়া করতে চায় তাদের কিন্তু বিভিন্ন আইটেমে, খাবারের আইটেমে, ইভেন আপনি চাইলে বাদামের ভর্তাও তৈরি করতে পারেন খাবারে, প্রতিদিনের খাবারে। যদি আপনি এটা কিন্তু নোয়াখালীতে প্র্যাকটিস হয়, আমি দেখেছি এই এলাকাতে বাদামের বিভিন্ন আইটেম। এছাড়া আমরা ফিরনি জাতীয় খাবার কিংবা মিষ্টি জাতীয় খাবার, এইসব খাবারেও কিন্তু আমরা বাদামের ব্যবহার করতে পারি। সো ইটস এ ফ্যান্টাস্টিক ফুড, আই থিঙ্ক। থ্যাংক ইউ কোয়েশ্চেন করার জন্য, যিনি কোয়েশ্চেন করেছেন। ধন্যবাদ ডাক্তার বুলবুল। আরেকটা ব্যাপার খুব ভালো লাগলো জেনে, যে বাচ্চাদের ঝিমুনি, এটা কিন্তু মানে আমরা প্রায়শই দেখি, ইভেন আমরা নিজেদের ফ্যামিলিতেও অনেক সময় শুনি যে বাচ্চা অমনোযোগী।
বা বাচ্চা ক্লাসে ঘুমায় বা বাচ্চা যে কোনো কিছুতে ইন্টারেস্ট কম পায়, তো সেখানে তো অনেক ধরনের ঘটনা তো আছেই, পাশাপাশি এখানে যে মাইক্রোনিউট্রিয়েন্টস এর ডেফিসিয়েন্সিও হতে পারে, এবং সেই জায়গাগুলোতে যে তাদের ফুডটাকে ঠিক করতে হবে, নিউট্রিশনটাকে মা বাবার খেয়াল করতে হবে যে এই মাইক্রোনিউট্রিশন গুলো যাচ্ছে কিনা এবং এগুলো কিসে আছে, এই ব্যাপারটা যে খেয়াল করতে হবে, এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করি আমাদের দর্শকরা এই জায়গাটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনেছেন এবং আপনারা আপনাদের বাচ্চাদের এই ব্যাপারগুলো খেয়াল করে নিউট্রিশনটা বাচ্চাদেরকে ঠিক মতো দিবেন। আমরা বাচ্চাদের নিউট্রিশনের ব্যাপারে পরে আরো আসবো। তার আগে যেহেতু ফুড নিয়ে আলোচনা করছিলাম, এর মধ্যে আরেকটু বলতে চাই যে ফুড তো আমরা পেলাম, র ম্যাটেরিয়াল গুলো আনলাম বাসায়, তারপর প্রসেসিং এর ব্যাপারে অনেক সময় অনেক ধরনের আমাদের মধ্যে ট্যাবু আছে যে বেশি রান্না করবে না, বা কাটার ব্যাপারে বা ধোয়ার ব্যাপারে বা হচ্ছে রান্নার ব্যাপারে। তো এইখানে খাদ্য মান অনেকখানি নষ্ট হয়ে যায়। তো বা হচ্ছে আরেকটা ব্যাপার যেটা যে আমরা যেটা ফ্রেশ ফ্রেশ শাকসবজি, ফ্রেশ ফ্রুটস এর কথা আপনি বলছেন, আদৌ ফ্রেশ আমরা কতখানি পাই? কন্টামিনেশন, অনেক ধরনের কন্টামিনেশন থাকতে পারে, পাশাপাশি যেটা যে ফরমালিন যুক্ত হতে পারে। তো এই ক্ষেত্রে প্রসেসিং এর ব্যাপারে মানে আমরা তো আসলে রোগ মুক্ত থাকতে চাচ্ছি, সেজন্যই আমরা আমরা চাচ্ছি খাদ্যাভ্যাসটাকে আমরা মানে গুণগত মান সম্পন্ন করার জন্য। সেই ক্ষেত্রে আমরা এই র ম্যাটেরিয়ালসটা আনার পরে কন্টামিনেশন বা ফরমালিন মুক্ত হয়ে কিভাবে প্রসেসিং করে আমরা খাদ্যগুলা গ্রহণ করলে আমরা সবচাইতে বেশি উপকৃত হব, সেই ব্যাপারে একটু আলোচনা করব। থ্যাংক ইউ, এটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। দিনাপা, আপনাকে থ্যাংক ইউ। সাধারণত আমরা একটা জিনিস একটু ভুল করি, সেটা হচ্ছে যে বাজারে যে খাবারগুলি কন্টামিনেটেড করা হয় সেখানে আমরা কনসার্ন হচ্ছে ফরমালিন নিয়ে না, তার চেয়ে বেশি কনসার্ন হচ্ছে এর আগে যে কীটনাশকগুলি ইউজ করা হয়, দ্যাট ইজ ভেরি মাচ মানে হার্মফুল। সো ইদানিং হচ্ছে আপনার ফরমালিন দিয়ে কোনো লাভই হয় না আলটিমেটলি। ফরমালিন দেয়ও না, ফরমালিন দেয় শুধুমাত্র ফিশ কিংবা এই জাতীয় যেগুলিতে প্রোটিন আছে। সো বাট আপনি খুবই মানে প্রম্পটলি বলেছেন যে সেফ ফুড, যে আমরা যে খাবারগুলি কিনে আনি বাজার থেকে আদৌ মানে এগুলি মানে ইয়ে কিনা, মানে সেফ কিনা। সো একটা ব্যাপার কনসার্ন যে কীটনাশক দেয়া থাকে, সো আমাদের যেটা করতে হবে প্রথমেই বাজার থেকে সবজিগুলি কিনে, কোভিড এর সময় তো কিছু নিয়ম কানুন ছিল যে আমরা কিছুক্ষণ পরে ইয়ে করব, সো ওগুলি আমার মনে হয় যে এখন আমরা ওই ওই স্টেজ পার হয়ে আসছি। সো এইখানে যেটা ইম্পর্টেন্ট যে সবজি কিংবা শাক আমরা যেটাই কিনি আমাদের একদম টেপ ওয়াটার মানে রানিং ওয়াটারে আমাদের সেগুলি ধুইতে হবে একদম খুব ভালো মতো। আপনি যদি খুব ভালো মতো ধুয়ে ফেলেন, সো দ্যাট ইজ ভেরি মানে ফ্যান্টাস্টিক ওয়ার্ক, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে অনেকেই একটা প্র্যাকটিস করে বিশেষ করে ফ্রুটস এর ক্ষেত্রে, এবং যেই ভেজিটেবলস গুলি ধরেন যে মানে পানিতেই হয়ে যায় না, সেই ধরনের ভেজিটেবলস গুলাকে একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখে কিছুক্ষণ, 15 মিনিটস, অথবা মানে পানির মধ্যে ভিনেগার দিয়ে দেন ওইটার মধ্যে যদি আপনি ফ্রুটসটা ভিজিয়ে রাখেন, সেইখানে যদি কোনো ধরনের আনইনটেন্ডেড কোনো ইনগ্রেডিয়েন্টস কিংবা কীটনাশক কিংবা যে কোনো কিছু যদি থাকে সেটা ধুয়ে মানে চলে যায়। দিস ইজ অলসো এ গুড প্র্যাকটিস। তো সবসময় চেষ্টা করবেন যে মানে বাজার থেকে কোনো খাবার কিনে প্রথমেই ধোয়ার যে প্র্যাকটিস, অনেকে ধুইতে চায় না বলে নষ্ট হয়ে যায়, বাট ধুয়ে সেটা যদি শুকিয়ে রাখেন তাহলে সেটা নষ্ট হওয়ার চান্স কম, বাট চান্স থাকে না, বাট সেটা কিন্তু খুবই সেফ হয়ে যায়। সেকেন্ডলি হচ্ছে রান্নার আগে, রান্নার আগে যেই ইম্পর্টেন্ট ইস্যু, রান্নার আগে আমরা প্রসেস করি, এই প্রসেসের বেলায় সবসময় মনে রাখবেন যে সবজি, আমাদের দেশে একটা প্র্যাকটিস আছে যে সবজি যত ছোট হবে তত মজা হবে, বাট দিস ইজ এ ভেরি ব্যাড প্র্যাকটিস। মানে আমাদের সবজিটা হতে হবে খুবই ছোট, সরি বড় বড় সবজি হতে হবে বড় বড়, এবং সবজিটা মনে রাখবেন সবজি কিংবা শাক এই ধরনের খাবারগুলি আমরা মোটামুটি একটু কম তাপে, মানে খুব বেশি জাল দিয়ে রান্না করব না, অল্প তাপে রান্না করব, এবং হচ্ছে এটা ঢেকে রান্না করব। ঢেকে রান্না করলে এটা মানে মূল যে পুষ্টিগুলি সেগুলি নষ্ট হয় না। সেকেন্ডলি হচ্ছে
কোটার আগে আর কখনোই ধুবো না, মানে এইটা আমাদের আরেকটা ব্যাড প্র্যাকটিস, যে সবজি কোটার পরে তারপরে ধুইতে নিয়ে যায়, এবং এই ধোয়াতে কিন্তু অর্ধেক নিউট্রিশন আপনার চলে যায়। থার্ড আরেকটা ভুল প্র্যাকটিস করি, সেটা হচ্ছে যে সবজি যখন আধা সিদ্ধ হয়ে যায় তখন যে সেটার এক ধরনের পানি আসে, সেই পানিটাও আবার আমরা ফেলে দিই। সো দিস ইজ অলসো এ মানে অ্যানাদার মিস্টেক। সো এই প্রসেসগুলি সবসময় আমাদের মনে রাখতে হবে, যে সবজি এবং শাক জাতীয় যে খাবারগুলি এগুলি আমরা একটু বড় বড় করে কাটবো, কাটার আগে ধুয়ে নিব, ধোয়ার মানে কাটার পরে আর ধুবো না, এবং এগুলি কম তাপে অল্প আছে আমরা ঢেকে রান্না করব, যাতে নিউট্রিশন গুলি মানে এটার পুষ্টি উপাদানগুলি বের হয়ে না যায়। সেকেন্ডলি হচ্ছে যে মাছ, মাংস অথবা ডিম, এই তিন ধরনের মাছ, বিশেষ করে মাংস, এইটা হচ্ছে আমাদের বেশি আছে একদম সময় নিয়ে সিদ্ধ করতে হবে, মাংসগুলা বিশেষ করে। হ্যাঁ, আর সবসময় মনে রাখবেন যে রান্নার সময় আমরা আরেকটা ইয়ে করি, ভাতের বেলায় যেটা, ভাতে কিন্তু আমরা খুব মানে এখন অল্প পরিমাণ ভিটামিন বি পাওয়া যায় এখন, কারণ হচ্ছে আমরা খুব ফাইন রাইস খাই। তো ওই রাইসটাও যদি আমরা ভাতের মার গালানোর সময় ফেলে দিই তাহলে কিন্তু পুরাটাই চলে গেল, সো আর কিছু রইলো না, খালি ভাতটাই রইলো। সো আমার আমার রিকোয়েস্ট থাকবে যে কেউ আজ থেকে মার না গালানোর প্র্যাকটিস করে ভাত খাওয়ার চেষ্টা করেন, না হয় একটু গলা গলাই থাকবো, বাট দ্যাট ইজ অলসো আই মিন গুড ফর ইউর সেলফ অ্যাজ ওয়েল অ্যাজ ইউর বেবিস। সেকেন্ড ফাইনাল প্র্যাকটিস যেটা, সেটা হচ্ছে যে কখনোই একই ফ্রিজের মধ্যে একই জায়গায় কাঁচা খাবার এবং রান্না করা খাবার একসাথে রাখবেন না। খাবারের বেলায় খুব ভালো প্র্যাকটিস হচ্ছে যে ফ্রিজে না রেখেই খাওয়া, বাট যদিও আমরা ফ্রিজে রাখি তাহলে সেটা ভালো মতো একটু গরম করে তারপর আমরা খাওয়ার প্র্যাকটিস করব, না হলে কিন্তু সেখানে অনেক ধরনের অর্গানিজম জন্মাতে পারে, যেটা আমাদের বডির জন্য আরেকটু খারাপ হতে পারে। আর সবচাইতে লাস্ট যেটা মেসেজ, সেটা হচ্ছে যে রান্না করা স্টার্ট করার আগে এবং খাবার সার্ভ করার আগে এই দুইটা সময় অনেক সময় দেখা যায় আমাদের বাসার যারা হেল্পিং হ্যান্ডস তারা আমাদের হেল্প করে, সো তাদের কিন্তু হাত ধোয়ার প্র্যাকটিসটা আমাদের করাতে হবে যদি সেরকম কোনো ইস্যু থাকে। এবং আমরাও এই প্র্যাকটিসটা করব যে রান্না শুরু করার আগে হাত ধুয়ে নিব এবং খাবার সার্ভ করার আগে হাত ধুয়ে নিব, আর খাওয়ার আগে তো অবশ্যই এই এই প্র্যাকটিস গুলি আমার মতে করা উচিত। ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা যদি একটু আসি, যে আমি যেটা জানি যে ডাক্তার বুলবুল বাংলাদেশ গভর্নমেন্টের নিউট্রিশনের বিভিন্ন প্রজেক্টের সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে জড়িত ছিল, এবং দেখা গেছে যে দেশ বা দেশের বাইরেও বিভিন্ন সেমিনারে অ্যাটেন্ড করেছে, বা বিভিন্ন নীতি নির্ধারণী যেসব আয়োজনগুলো ছিল সেখানে সম্পৃক্ত ছিল। তো সেদিক থেকে আমি আর কি আমার আলোচনা একটু অগ্রসর হতে চাই, যে আমাদের আমাদের দেশে আসলে যদি বলি যে নাজুক পরিস্থিতি আছে, এক হচ্ছে গর্ভবতী মায়েরা, আর শিশুরা, আর একটা হচ্ছে বৃদ্ধ। তো এই তিন গ্রুপকে নিয়ে আমাদের গভর্নমেন্টের যে নিউট্রিশনাল যেসব প্রজেক্ট আছে, বা আমরা বিভিন্ন খাবারকে কিভাবে ফাইট করছি, বা কিভাবে বা কি ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা বা কি ধরনের প্ল্যানিং আছে, সেটা নিয়ে সংক্ষেপে এই তিনটা গ্রুপকে নিয়ে যদি একটু সংক্ষেপে আলোচনা করেন বা আমাদের দর্শকদেরকে একটু জানান। ধন্যবাদ দিনাপা, খুবই আরেকটা খুব অ্যালাইন প্রশ্ন, চমৎকার। আমাদের সরকার কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে যে কোনো ডেভেলপমেন্টের বেলায় আইদার আপনার বডির ডেভেলপমেন্ট হোক, সোশ্যাল ডেভেলপমেন্ট হোক, ইকোনমিক ডেভেলপমেন্ট হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে নিউট্রিশন ইম্পর্টেন্ট। বিকজ লাইক একটা স্টুডেন্ট যদি ভালো মতো না পড়তে পারে তাহলে কিন্তু সে ভালো স্টুডেন্ট হবে না, তার যদি কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে সে ভালো পড়াশোনা করতে পারবে না, as when is he or she is adolescent, দেন সেই অ্যাডোলেসেন্ট বাচ্চা যদি পরিপূর্ণ পুষ্টি পেয়ে যদি আপনার মাদার না হয় তাহলে কিন্তু সেও কিন্তু ফেইল করবে টু সার্ভ দ্য কান্ট্রি, কারণ সে সুস্থ বেবি দিতে পারবে না। এবং এই বেবিটাও যদি আবার সুস্থ না হয় তাহলে কিন্তু আলটিমেটলি সেও আস্তে আস্তে
এই যে সাইক্লিক প্রসেস, এটাকে আমরা বলি লাইফ সাইকেল অ্যাপ্রোচ। এই লাইফ সাইকেল অ্যাপ্রোচের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু নিউট্রিশন ইম্পর্টেন্ট, জন্মের সময় থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা স্টেজেই নিউট্রিশনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা আসি যে আপনার অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আমি আরেকটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা ইউজুয়াল প্র্যাকটিস করি না, বাট দিস ইজ ট্রু, যখন আমাদের বডিতে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকবে, কম থাকবে বলে কথা না, সাধারণত আমাদের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসে দেখা যায় যে আমাদের একটা প্রায় মোর দ্যান 1/3, অলমোস্ট 40%-এর উপরে মানুষজন অ্যাডোলেসেন্টরা কিন্তু অ্যানিমিক, স্পেশালি মেয়েরা, আমাদের যারা ফিমেল যারা আছে অ্যাডোলেসেন্ট, তারা কিন্তু অ্যানিমিক। সো এই সময়ে আমরা চেষ্টা করেছি যে তাদের জন্য কোনোভাবে আমরা যদি সাপ্লাই দিতে পারি, আয়রন। সো আমার মেসেজটা হচ্ছে যে আমাদের উইকলি যারা হচ্ছে টিন এজে চলে গেছে যেসব গার্ল, সেসব গার্লদের আমি বলবো উইকলি একটা করে আয়রন ফলিক অ্যাসিড আইএফএ ট্যাবলেট, হ্যাঁ, আয়রন ফলিক অ্যাসিড একটা করে উইকলি, এটা সারা জীবন সারা জীবন মানে তার যত মানে তার প্রেগনেন্সি কিংবা ওই ধরনের ইয়ে না আসে ততদিন পর্যন্ত কিন্তু একটা করে আয়রন ফলিক অ্যাসিড দেয়া ভালো। এতে করে যেটা হয়, তার বডিতে হিমোগ্লোবিনটা বাড়ে, এতে করে তার বাকি যে ওই যে আমি আগেও বলেছি যে ক্লাসের পারফরমেন্স, নেক্সট তার মা হওয়ার যে একটা প্রিপারেশন, প্রত্যেকটা স্টেজে তার জন্য ভালো হয়। আর সরকার যেই কাজগুলি মানে পুষ্টির ক্ষেত্রে নিয়ে থাকে, এটা সবসময় লাইফ সাইকেল অ্যাপ্রোচেই করে থাকে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে শাল দুধ খাওয়ানোর জন্য, যেসব বাচ্চা জন্ম নেয় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে, এবং 6 মাস পর্যন্ত বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর একটা প্র্যাকটিস, এটা কিন্তু মায়েদের জন্য ভালো, বাচ্চাদের জন্য ভালো। সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এরপর যখন বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে থাকবে 6 মাসের পরে, তাকে হচ্ছে বুকের দুধের পাশাপাশি কমপ্লিমেন্টারি ফিডিং দিতে হবে। আপনারা প্রায় এখন যে কোনো নেটে সার্চ দিলেই পাবেন যে কোন ধরনের বাচ্চার কি পরিমাণ খাওয়া দরকার, প্রয়োজন, এবং সেই খাবারগুলিতেও আপনারা সবসময় মনে রাখবেন যে এই 6টা উপাদানই যেন সেই খাবারের মধ্যে থাকে, এবং যেই ধরনের খাবারগুলি বাচ্চা সহজে হজম করতে পারে এই ধরনের খাবারগুলি বাচ্চাকে দেওয়ার অভ্যাস করতে হবে। অনেকেই বলে থাকে যে আমার বাচ্চা খায় না, এখানে একটা ভুল প্র্যাকটিস করে থাকে সবাই কমপ্লিমেন্টারি ফিডিং এর সময়, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বাইরের খাবার দিয়ে দেয়, বাইরের চিপস, বাইরের বিস্কিট। তো তার তখন দেখা যায় তার জিহ্বার যে টাঙের যে সেন্সিটিভিটি, সেটাই নষ্ট হয়ে যায়, যার কারণে চিপসে প্রচুর পরিমাণে লবণ থাকে, আর আপনি বাসায় যে খাবারটা করেন সেটা নর্মাল লবণে, মানে নর্মাল। সো ওই বাসার খাবারটা তখন আর তার জিহ্বায় ভালো লাগে না। সো এইটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু বাচ্চাদের খাওয়ানোর বেলায়। সো এই বাচ্চাটা যখন বড় হয়ে গেল অ্যাডোলেসেন্ট, তখন আমি বলে দিলাম যে সপ্তাহে একটা করে আয়রন ফলিক অ্যাসিড, এখন কিন্তু স্কুলেও দেওয়া স্টার্ট করেছে। স্কুলে যদি না পান, যে কোনো হেলথ কমপ্লেক্সে গেলেও তাদেরকে দেওয়া হবে বিনামূল্যে, এবং এইটা প্র্যাকটিস করা ভালো। এই ক্ষেত্রে যদি অনেক সময় দেখা যায় কনস্টিপেশন হতে পারে, উইকলি একটা খাইলে খুব বেশি কনস্টিপেশন হয় না, বাট তারপরেও যদি হয়ে থাকে এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, এবং ফাইবার জাতীয় যেই খাবারগুলি যেগুলি হজমে সহায়তা করে। এরপরে যখন মা হয়ে যাবে, মা হওয়ার বেলায় সবসময় মনে রাখবেন, আমরা আয়রন ফলিক অ্যাসিড, এটা আপনি ভালো জানেন এবং আমাদের মায়েরা জানে, যে আয়রন ফলিক অ্যাসিড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আয়রনটা মায়ের উপকার করে, বাট ফলিক অ্যাসিডটা বাচ্চার উপকার করে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে শুধু আমি না, আমি বাচ্চা সহ যেন আমি মানে সুস্বাস্থ্যের অধিকারী হই। এরপরে যখন আস্তে আস্তে মানে এই মাটাই যখন বড় হয়ে গেল, কিংবা আমরা যখন বড় হয়ে যাই এল্ডারলি এইজে, কিংবা 35-40 ক্রস করে যাই, তখন কিন্তু আবার আরেক ধরনের তখন প্রপোর্শন শুরু হয়ে যায়। তখন হচ্ছে এই যে সুগার, সল্ট, তারপর হচ্ছে আপনার সুইটেন যে খাবারগুলি, যেগুলি আমরা
আমাদের আর্লি লাইফে খুব পছন্দ করি মিষ্টান্ন জাতীয় খাবার, স্পেশালি বাঙালিরা, এগুলি একদমই অ্যাভয়েড করতে হবে, একদম জিরো করে দিতে হবে। ব্যাড প্রোটিন যেগুলি, যেমন হচ্ছে লাল মাংস, একদম খাওয়া বন্ধ করে দিতে হবে। ফ্যাটি মানে যেগুলি খারাপ ফ্যাট, যেমন হচ্ছে আপনার ধরেন এই যে আমরা ফাস্ট ফুড যেগুলি খাই সাধারণত, তারপরে যে মাংসে যে চর্বিটা থাকে, এগুলি হচ্ছে ব্যাড ফ্যাট, এগুলি অ্যাভয়েড করতে হবে। সো এরকম করে কিন্তু আমাদের হোল লাইফে যেরকম আমাদের নিউট্রিশন দরকার, আমাদের সরকারও কিন্তু ঠিক একই ভাবেই সেই লাইফ সাইকেল অ্যাপ্রোচ ধরে ধরে প্রোগ্রামটা করার চেষ্টা করে। ধন্যবাদ। তাহলে আমি আমি নিজে নতুন জিনিস জানলাম, এই যে অ্যাডোলেসেন্স গার্লদেরকে এমনি প্রেগনেন্সি ম্যাটার্নাল ইয়েতে যখন থাকে তখন যে প্রেগনেন্সিতে দেওয়া হয় আয়রন ক্যালসিয়াম বিনামূল্যে, বা ফলিক অ্যাসিড দেওয়া হয়, বা ল্যাকটেটিং পিরিয়ডে দেওয়া হয়, এটা আমার জানা ছিল। কিন্তু এই যে অ্যাডোলেসেন্স গার্লদেরকে বা স্কুল গোয়িং গার্লদেরকে এনিমিয়া থেকে দূরে রাখার জন্য যেটা করা হচ্ছে, যে দেয়া হচ্ছে আয়রন ফলিক অ্যাসিড, এটা আমি যেমন আজকে জানলাম। আরেকটা জিনিস আমি সাথে অ্যাড করি, তাদের অ্যানিমিয়া প্রিভেনশনের জন্য আরেকটা যেটা, যে কৃমিনাশক ওষুধটা যে পুরো স্কুলকে একসাথে খাওয়ানো হয়, এটাও আমাদের গভর্নমেন্টের একটা মানে দারুণ প্রজেক্ট। আমরা আসলে খুব সহজে পাই বলে হয়তো বা এই জিনিসগুলোর গুরুত্ব বুঝি না, কিন্তু এটা তো আসলে এত মাস পপুলেশন কভার করে আমাদের মতো একটা দেশের, মানে এটা আমাদের গভর্নমেন্ট অবশ্যই এটার জন্য সাধুবাদ পাওয়ার যোগ্য, তাই না? তো তারপরে যদি আসি আমি, যে এই ও আচ্ছা, প্রথমে যেটা নিয়ে কথা হচ্ছিল, যে যে বৈশ্বিক মহামারীর সময়ে তো মোটামুটি অনেকখানি কাভার হয়ে গেছে। তারপরেও যদি যারা প্রথম দিকে ছিল না তাদের জন্য, যেহেতু এখন মহামারী চলছে, আরেকটু ডিটেলসে তাদেরকে বলার জন্য, যে এই যে ইমিউনিটি বুস্ট আপ করার জন্য যে ধরনের খাবারের কথা বলা হয়েছে, সেই ধরনের খাবারগুলো নিবে। পাশাপাশি যে সাপ্লিমেন্টের ব্যাপারে যে কিছু বলা হচ্ছে, যে খাবারের সাথে যেসব ভিটামিন পাচ্ছে পাশাপাশি সাপ্লিমেন্ট নিবে। তো কি কি সাপ্লিমেন্ট নিবে, বা আদৌ কি নিবে নাকি, বা এগুলাতে কতখানি উপকৃত হবে, সেই বিষয়ে একটু আলোচনা করব। থ্যাংক ইউ আপা। আরেকটা জিনিস হচ্ছে, আমি শুধু অ্যাড করি আগের পার্টে, যে আহ, আহ, যে কোনো ইনফরমেশন আসলে আমরা খুব কম জানি, হ্যাঁ। সো এই ইনফরমেশন কিংবা এই মেসেজগুলি যখন আমরা জানবো, তখন এই মেসেজগুলি আমরা আরো 10 জনকে দেওয়ার চেষ্টা করব। সো এইটা কিন্তু একটা ভালো প্র্যাকটিস সবার মধ্যে হওয়া উচিত। খালি আমি জানলাম, আমি জেনে আমি প্র্যাকটিস করলাম কিংবা করলাম না, দ্যাট ইজ নট এ গুড প্র্যাকটিস। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আবারও বলি, সেটা হচ্ছে যে যদি আমরা সঠিক পুষ্টি, এর সাথে সঠিক ব্যায়াম কিংবা শারীরিক শ্রম, সঠিক মানে রেস্ট, বিশ্রাম, এবং হচ্ছে মানসিক চাপ মুক্ত থাকা, এই এই কয়েকটা জিনিস যদি আমরা মানে গ্রসলি মেনে চলি, তাহলে আমাদের অটোমেটিক হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে বেড়ে যাবে। একটা গ্রামের লোক সারাদিন কাজ করে রাতে কিন্তু খুব চমৎকার ঘুম দেয়, একটা সকালে উঠে পান্তা ভাত খায়। এই যে পান্তা ভাত, আমিও এটা প্র্যাকটিস করি, সপ্তাহে চেষ্টা করি একদিন পান্তা ভাত খেতে। বিকজ হচ্ছে যে এই পান্তা ভাত কিন্তু প্রচুর পরিমাণে, এটা এক ধরনের ইভেন জিঙ্ক, মিনারেলস, তারপর নানান ধরনের এখানে কিছু ভালো অণুজীব তৈরি হয়, হ্যাঁ, যেগুলি হচ্ছে আমাদের গাটের জন্য, পেটের জন্য ভালো। সো এই প্র্যাকটিসটাও কিন্তু ভালো, সপ্তাহে একদিন খাওয়া। যেটা আপনি বলেছিলেন যে খাবারের সাথে সাথে কিছু আমরা বলি সাপ্লিমেন্টারি কিংবা সাপ্লিমেন্টেশন নেওয়া, সেটার মধ্যে এক ধরনের হচ্ছে, আপনি বাসায় সবসময় ভিটামিন সি রাখতে পারেন, সিভিট, বিভিন্ন নামে পাওয়া যায়। সো ভিটামিন সি খাওয়া, নিজে খাওয়া, এবং বাচ্চাদের চকলেট টকলেট না দিয়ে ভিটামিন সি খাওয়ানোর অভ্যাস করানো যেতে পারে। আপনারা বাসায় ভিটামিন বি, যেটা আমরা বলি, ভিটামিন বি রাখতে পারেন। জিঙ্ক খাওয়ার অভ্যাস করতে পারেন এভরিডে, সাথে ক্যালসিয়াম। এবং রিসেন্টলি আগে বললাম যে আমাদের যেহেতু ভিটামিন ডি লেভেলটা প্রায় ম্যাক্সিমাম, মানে মোর দেন ইভেন 45% মানুষের হচ্ছে ভিটামিন
আমি জানি না এখন লেক্স মানে লেটেস্ট ডাটা কি বলবে, কারণ এখনো এই ডাটা এখনো পাবলিশ হয়নি, আমরা অ্যানালাইসিস করছি। সো সেখানে আমরা জানি না কি পরিমাণ আমরা এই গ্রসলি এরকম পাবো, বাট অনেক মানুষের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এবং খাবারের মাধ্যমে ভিটামিন ডি কখনোই পূর্ণ হয় না, এর সাথে রোদে যেতে হয়। এবং ইদানিং ডি রাইস অনেকেই খাচ্ছে উইকলি একটা করে, সেটা খাওয়ার অভ্যাস করতে পারে অনেকে, কিংবা অভ্যাস না, এটা আমি বলবো যে অভ্যাস না, এটা একটু ভিটামিন ডি লেভেল দেখে ডি রাইসটা খাওয়া উচিত, বিকজ ভিটামিন ডি কিন্তু একটু খারাপ। এছাড়া আরেকটা ভিটামিনের কথা আমি বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে ভিটামিন এ। এটা কিন্তু আমাদের গভর্নমেন্টেও দেওয়া হয় বাচ্চাদের জন্য, মায়েদের জন্য দেওয়া হয়, যেসব মা বাচ্চা ডেলিভারি হওয়ার পরই তাকে দেওয়া হয়। এবং এই ভিটামিন এ সাধারণত আমরা আমাদের যে কোনো আবরণ, বডির ইভেন বাইরের আবরণ, ইভেন সেলের যে আবরণ, সেই আবরণগুলি অনেক স্ট্রং করে দেয়, এবং এই আবরণ ভেদ করে সাধারণত তখন আর অণুজীবগুলি ঢুকতে পারে না। এই কারণে ভিটামিন এও কিন্তু খুবই দরকারি শরীরের জন্য। এই যে কমলা রঙের যত ফল আছে, এনি ফ্রুটস, ইয়েলো অর কমলা, সাথে লাল ফ্রুটস, লাল সবজি, লাল শাক কিংবা এই জাতীয়, এগুলির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। আরেকটা জিনিস আমি আগে বলতে ভুলে গিয়েছি, রান্নার প্রসিডিউরের বেলায়, যে রান্না প্রসেসের বেলায় আমরা তেল ব্যবহার করি কোনো কোনো শাকের বেলায়। এটা কিন্তু একটা ভালো প্র্যাকটিস, বিকজ আমাদের যে লাল শাক, সেই লাল শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। এই ভিটামিন এটা হচ্ছে পানিতে দ্রবণীয় না, এটা দ্রবণীয় হচ্ছে তেলের মধ্যে। সো আমরা যখন লাল শাকে একটু করে তেল দিয়ে যখন এটা রান্না করব, এইটা যখন আমাদের বডিতে যাবে তখন ইজিলি অ্যাবসর্বেবল হয়ে যাবে। সো দিস মাইট বি ওয়ান অফ দ্য গুড প্র্যাকটিস। অনেক টুকিটাকি ছোটখাটো জিনিস আমরা যদি মানে ইজিলি প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারি, বাচ্চাদের প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় যে খুব সহজেই হেলদি থাকা যেতে পারে। আমার এই ভিটামিন ডি থেকেই মনে পড়লো যে এই যে কোভিড সিচুয়েশনে 1 বছর বাচ্চারা কিন্তু বাসায় বসা, কোনো স্কুলে নাই, পিটি ক্লাস নাই, কোনো এক্সারসাইজ নাই, কোনো কিছু। আর রোদে এক্সপোজারের তো প্রশ্নই আসে না। আমরা তো মানে এখন মোটামুটি কতখানি আগলে রাখতে পারি বাচ্চাদেরকে সেটা। তো এই পরিস্থিতিতে আমার তো মনে হচ্ছে সামনের ডেটা আরো খারাপ হবে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আরো বেড়ে যাবে, কারণ আমরা তো এখন যতখানি সম্ভব মানে যতটুকু বাসায় বসে কাজ করা যায়, ইভেন যে শপিং বা সবকিছু এখন অনলাইনে যতখানি করে ফেলা যায়, যেটুকুর জন্য বাইরে না গেলেই নয় সেটুকু যাই। আর বাচ্চাদেরকে তো একদমই সান এক্সপোজার করছি না। তো সে এই দিক থেকে যদি বলি, তাহলে আমরা আসলে কিভাবে এই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারি, যে কারণ কোভিড-19 আসলে তো আমাদের খুব দ্রুতই আমাদেরকে ছেড়ে দিচ্ছে বা এরকম কিছু না। তো সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে এরকম সান এক্সপোজারের ক্ষেত্রে কিভাবে কি করতে পারি, বা ভিটামিন ডিটা কি তাহলে সাপ্লিমেন্ট হিসেবেই দিব? কারণ ভিটামিন ডি তো মেইন সোর্সই হচ্ছে সান থেকে আমাদের স্কিনে তৈরি হবে। তো সেটাই যদি না করি, তাহলে কি আমি বাচ্চাদেরকে সাপ্লিমেন্ট হিসেবে দিব, নাকি একটা নির্দিষ্ট টাইমের জন্য বাচ্চাগুলোকে বের করবো? আসলে কোনটা ভালো হয়, মায়েদের জন্য কোনটা বেশি এক্সেসিবল হবে মনে হয়? আমি সবসময় আমি যেটার উপরে জোর দিই সেটা হচ্ছে ন্যাচারাল ইজ অলওয়েজ বেস্ট। যে কোনো ন্যাচারাল প্রসেস। এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে রোদে নেয়ার প্র্যাকটিস যদি সামহাও করা যায়, যেমন এই সময় স্কুল বন্ধ থাকে, বাসায় যদি বড় কেউ থাকে, একদম আমি মাঝে মাঝে যেটা প্র্যাকটিস করি, উইকলি 2 দিন এটা অবশ্যই করা উচিত। বাচ্চাদেরকে নিয়ে ছাদে চলে যাওয়া উচিত, এবং বাচ্চাদেরকে মোটামুটি যতখানি এক্সপোজ করা সম্ভব, অ্যাটলিস্ট যদি না পারা যায় তাহলে হচ্ছে কাঁধ পর্যন্ত, আহ, কাঁধ পর্যন্ত মানে 2 হাত, এবং হাঁটুর নিচে 2 হাঁটু যেন এক্সপোজ থাকে। হ্যাঁ, দ্যাট ইজ মানে আমাদের 2 কনুই এবং 2 হাঁটু, এটা যেন অবশ্যই মানে এক্সপোজ থাকে। যতখানি এক্সপোজ করা যায় তত ভালো। উইকলি 2 দিন আধা ঘন্টা করে প্র্যাকটিস করা রোদের মধ্যে, এবং এই রোদটা নট অনলি সকালের কুসুম রোদ, এই রোদটা হওয়া উচিত 10টার পরে।
10টার পরের যে রোদটা, সেই রোদটা কিন্তু আমাদের জন্য বেটার, আপ টু হচ্ছে টিল 2 to 3। সো ওই রোদটা প্র্যাকটিস করার অভ্যাস করা ভালো। আর একেবারেই যদি না হয়, বাচ্চাদের ক্ষেত্রে আমরা সাধারণত ডি সাপ্লিমেন্টটা বলি না, বাট বাচ্চাদের মেডিসিন হিসেবে বেশ কিছু মাল্টিভিটামিন পাওয়া যায়, সেগুলির হয়তো প্র্যাকটিস করা যেতে পারে। আর খাবারের বেলায় যদিও ডিরেক্টলি মানে আপনার ভিটামিন ডি না, বাট আমরা ক্যালসিয়ামের সাপ্লিমেন্টেশন অনেক ক্ষেত্রে একটু ইমপ্রুভ করতে পারি। বিশেষ করে ছোট মাছ দেওয়ার অভ্যাস করতে পারি, সামুদ্রিক মাছে আরো আয়োডিনও আছে, সো এটাও কিন্তু বাচ্চাদের জন্য ভালো। সো আমার মতে সাপ্লিমেন্ট না দিয়ে কিংবা কোনো ধরনের মানে আগেই ইয়েতে না গিয়ে ন্যাচারাল প্রসেসে এই অভ্যাসগুলি যদি কেউ করে দিতে পারে, সিনিয়র কেউ বাসার যে থাকলো কিংবা হেল্পিং হ্যান্ডসই হোক, এইটা একটু অভ্যাস করাই উচিত, যে সামহাউ ছাদে কিংবা যে রোদে এক্সপোজ হওয়া। এটা বড়দেরও উচিত অবশ্যই, ডেফিনেটলি। থাকুক, একটা না একটা ব্যবস্থা বা একটা না একটা উপায় আসলে বের হয়ে আসবে। কিন্তু কোনো জিনিসের গুরুত্বটা জানা না থাকলে এটা সম্ভব না। আর এই যে কথাটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে আমাদের নিজেদের জানতে হবে এবং প্রত্যেকের দায়িত্ব, যদি এক একজন 10 জনকে করে জানায়, সেই 10 জন আবার 10 জনকে জানায়। এই ছোটখাটো জিনিসগুলাই, যেহেতু আমরা একটা তৃতীয় বিশ্বে বাস করি, আমাদের গরিব দেশে, আমরা যদি রোগ প্রতিরোধ করে থাকতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হেলথ সেক্টরের বার্ডেনটা অনেকখানি কমে আসতে পারে। এই পুষ্টিহীনতার জন্য যেই ধরনের রোগগুলা, বা পুষ্টিহীনতা ছাড়াও ওভার নিউট্রিশন, যেটা হচ্ছে যে আমাদের খাদ্যাভ্যাসের যে ত্রুটি, যে আমাদের এই যে ফাস্টফুডের খাবার বা এসবের জন্য, এই যে এখন আমাদের যে ডায়াবেটিস, হাইপারটেনশন বা হচ্ছে কোলেস্টেরল হাই, এই ধরনের জিনিসগুলো তো মহামারী হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের দেশে। তো এই যে জানার অভাবে আমাদের যে ভুলগুলা হচ্ছে, এই জিনিসগুলো যদি আসলেই কন্ট্রোল করা যেতে পারতো, আমরা তো মানে অনেকখানি হেলথ সেক্টর থেকে আমাদের মানে অসুস্থতার যে বার্ডেনটা, সেটা অনেকখানি কমায় আনতে পারতাম। তো আসলে আজকে এত চমৎকার আলোচনা হচ্ছিল, আর আমি এত মনোযোগ দিয়ে একটার পর একটা কথা শুনছিলাম, খুব ভালো লাগছিল। কিন্তু সময় তো আস্তে আস্তে শেষ হয়ে আসছে, আমাদের আরো অনেক কিছু জানার বাকি আছে নিউট্রিশন সম্পর্কে। আর রোগ সম্পর্কে জানার থেকে আসলে এই ধরনের জিনিসগুলাই আমরা চাই যে মানুষ জানুক, মানুষ সেভাবে চলাফেরা করুক, যাতে আমরা রোগের দিক থেকে অনেকখানি রোগ মুক্ত থাকতে পারি। তো সেজন্য আমাদের মানে এই পুরো আয়োজনটা, আমার মনে হয় মানে দর্শকরা যদি শুনে থাকে, মানে অনেক 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 উপকৃত হবে। এবং শুধু শুনে থাকলে হবে না, নিজেদের জীবনে সেটাকে কাজে লাগাতে হবে। পাশাপাশি ওই যে 10 জনকে জানাতে হবে এবং তারাও যাতে কাজে লাগায়। আর বাচ্চারা আসলে কি একদম কাদামাটির মতো, ওদেরকে যেভাবে তৈরি করা হবে ওরা সেভাবেই গড়ে উঠবে। একটা বাচ্চাকে যদি সুন্দর একটা খাদ্যাভ্যাস, একটা সুন্দর লাইফস্টাইলে আমরা তৈরি করতে পারি, আর বারবারই বলা হচ্ছে যে আজকে শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তো এই একটা সুস্বাস্থ্য শিশু যদি গড়ে তুলতে পারি, যে শিশুর ফিজিক্যালি যেমন হেলদি, মেন্টালি হেলদি, তাহলে সেই শিশুটাই একটা সুন্দর দেশ আগামীতে আমাদেরকে উপহার দিতে পারবে। তো আমরা তো একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। এখন ডাক্তার বুলবুল যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু বলেন এই নিউট্রিশন, রিগার্ডিং নিউট্রিশন, তাহলে দর্শকরা উপকৃত হবে। ধন্যবাদ দিনা। আসলে নিউট্রিশন ব্যাপারটা এরকম যে আপনি ইট মে টেক্স মানে 1000 মানে ক্লাসেস, সো মানে ক্লাসেস বলবো ইন এ সেন্স যে ইট লুকস লাইক ক্লাস। সো এটা শেষ করা আসলে খুব ডিফিকাল্ট। একদম একটা সেগমেন্ট নিয়ে কথা বলতে গেলে হয়তো কয়েক ঘন্টা লেগে যায়। বাট দ্য ইম্পর্টেন্ট মেসেজ ইজ যে আপনি যতই ভালো থাকেন, কিন্তু আপনি যদি অপুষ্টিতে থাকেন, আর অপুষ্টি মানে যেটা আপা একটু আগেই বললো, যে অপুষ্টি বলতে মানে কম পুষ্টি না, আগে যেটা বলা হতো যে আন্ডার নিউট্রিশন, ওভার নিউট্রিশন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। সো এখন বলা হয় ট্রিপল বার্ডেন, 3 ধরনের বার্ডেন নিয়ে কিন্তু আমাদের অপুষ্টি। সো আমরা চেষ্টা করব আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে, খাদ্যগুলি টাইমলি খেতে, খাদ্য যখন আমরা প্রসেস করি সেই প্রসেসগুলি ভালো মতো করতে, এবং আমরা খাদ্য যখন কোথাও স্টোর করি সেই স্টোর করাটাও যেন একটা ভালো ওয়েতে করি,
সেই প্র্যাকটিসগুলি, গুড প্র্যাকটিসগুলি আমরা নিজে প্র্যাকটিস করি, আমরা বাচ্চাদেরকে প্র্যাকটিস করাই, আমরা আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে এই মেসেজগুলি জানাই। এন্ড দ্য এন্ড আমরা তাহলেই নিজে ভালো থাকবো, আমাদের সমাজ ভালো থাকবে, আমাদের পুরো বিশ্ব ভালো থাকবে। এই অনুষ্ঠান আয়োজন করার জন্য বিশ্ব বাংলা পুরো টিমকে আমি ধন্যবাদ জানাই, এবং দিস ইজ এ ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম। আমিও এই অনুষ্ঠানটা দেখি এবং এখান থেকে প্রচুর ইনফরমেশনস আমরা জানতে পারি। সো আমি সবাইকে আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই রাখছি। অনেক সময় নিয়েছি, সরি। আসলে আজকে আপনার আলোচনা শুনতে শুনতে অনেক ইম্পর্টেন্ট কথাই বাদ পড়ে গেছে। তার মধ্যে হচ্ছে আমাদের দর্শকদের কমেন্ট। অনেক দর্শক অনেক কমেন্ট করেছে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রত্যেকেই বলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, প্রত্যেকেই বলেছে যে এই আলোচনার মাধ্যমে অনেকভাবে উপকৃত হচ্ছে। আসলে দর্শক, আমাদের এই আয়োজন আপনাদেরকে উপকার করার জন্যই, আর আপনাদেরকে উপকৃত করার জন্য এই চমৎকার অনুষ্ঠানটি পরিচালনায় আছেন ফারহানা হোসেন এবং সার্বিক তত্ত্বাবধানে থাকেন সিদ্ধার্থ দে। ওনাদেরকেও অনেক ধন্যবাদ। আর ডাক্তার বাড়ির পক্ষ থেকে আমি ডাক্তার দিনারাইলা হোসেন আপনাদেরকে আবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এটা স্বাধীনতার মাস, সুতরাং আপনাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে আমাদের নতুন কোনো অতিথি নিয়ে। ধন্যবাদ সবাইকে।